থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আজ আমরা আপনার জন্য পরিবেশন করছি বিশ্ব সাহিত্যের লেজেন্ডারি ডিটেকটিভ শার্লক হোমসকে। স্যার আর্থার কোনান ডয়েলের কলমে শার্লক হোমসের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ 6 নেপোলিয়ন। আজকের গল্পটি লন্ডনের স্ট্র্যান্ড ম্যাগাজিনে মে 1904 সংখ্যায় এবং কলিয়ার্স উইকলির 30 এপ্রিল 1904 সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। আজকের গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের চরিত্রে সৌরভ সাহা, শার্লক হোমসের চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় অভিক, দিব্যেন্দু গোস্বামী, শ্রীরূপ, দিব্যেন্দু দাস এবং সৌরভ সাহা। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, স্যার আর্থার কোনান ডয়েলের কলমে দ্য অ্যাডভেঞ্চার অফ 6 নেপোলিয়ন। স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার লেস্ট্রাড সেদিন সন্ধ্যেবেলা এসেছিলেন আমাদের বেকার স্ট্রিটের বাড়িতে। সাধারণত ওনার এই আগমনে শার্লক বেশ খুশি হতো। আসলে ওদের দুজনের মধ্যে একটা পেশাগত দেনা পাওনা ছিল। লেস্ট্রাড শার্লকের মাধ্যমে শহরে ঘটে চলা ছোট বড় খবরাখবর রাখতেন এবং তার পরিবর্তে লেস্ট্রাড তাকে পুলিশ মহলে ঘটে চলা সংবাদ পরিবেশন করতেন। হোমস বরাবর একজন আদর্শ শ্রোতা। সে অত্যন্ত মনোযোগ সহকারে নিঃশব্দে পুঙ্খানুপুঙ্খভাবে শুনে যেত লেস্ট্রাডের দেওয়া বিবরণ। যাই হোক, সেদিন সন্ধ্যায় লেস্ট্রাড আবহাওয়ার গোলমাল এবং নিউজ পেপারের ঘটনা বর্ণনার ধরন নিয়ে সাময়িক কিছু কথাবার্তা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেলেন। ঠোঁটে একটা সিগার ধরালেন অন্যমনস্কভাবে। ভদ্রলোককে প্রচন্ড চিন্তিত দেখাচ্ছিল। হোমস তার এই নির্বাক স্পন্দনহীন মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, হাতে কোনো উল্লেখযোগ্য কেস এসেছে নাকি? লেস্ট্রাড একটু নিচু গলায় বললেন, না মিস্টার হোমস, তেমন কিছুই না। তেমন কিছু নয়, তবে কিছু তো বটে। বলে ফেলো লেস্ট্রাড, সংকোচ করো না। লেস্ট্রাড মৃদু হেসে বললেন, বেশ মিস্টার হোমস, অস্বীকার করছি না যে আমি একেবারে কোনো সমস্যা ছাড়াই আপনার কাছে এসেছি। আপনি ঠিকই সন্দেহ করেছেন, তবে কি বলুন তো, বারংবার আপনাকে বদার করতে একটু সংকোচ বোধ করি বই কি। আর তাছাড়াও এটা খুবই নগণ্য একটা ব্যাপার এবং সেই সঙ্গে অদ্ভুত বটে। আমি জানি মিস্টার হোমস, আপনার টেস্ট সবসময় আনকমন জিনিসেই, তবে আমার মনে হয় আমাদের থেকেও এটা ডক্টর ওয়াটসনের পেশাগত দিককে বেশি জাস্টিফাই করে। আমি প্রশ্ন করলাম, কোনো রোগ নাকি? না, ম্যাডনেস, স্রেফ পাগলামি, একেবারে অদ্ভুত ধরনের পাগলামি মশাই। আচ্ছা, আপনি কি ভাবতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে লন্ডনে এমন কেউ থাকতে পারে যে কিনা নেপোলিয়নের প্রতি এতটাই ক্ষুব্ধ যে তার মূর্তি দেখা মাত্রই ভেঙে ফেলবে? হোমস তার চেয়ারে আরেকটু আরাম করে বসে বলল, That's no business of mine actually, Pearl. এক্স্যাক্টলি, আমিও তো তাই বলছি। কিন্তু যখন কোনো সিধেল চোর নেহাত চুরি করতে গিয়ে মূর্তি ভেঙে ফেলে, তখন তো তাকে আমাদের কর্মক্ষেত্রের মধ্যেই ফেলতে হবে মিস্টার হোমস। চুরি? হোমস সোজা হয়ে বসে উত্তেজিত কণ্ঠে বলল, ওয়েল লেস্টার, তাহলে তো সেটা আরো ইন্টারেস্টিং। আমাকে সবটা খুলে বলো তো, একেবারে সবটা। লেস্ট্রাড তার পকেট থেকে অফিসিয়াল নোটবুক বের করে আর দুটো চোখ বুঝে একবার ভালো করে সবকিছু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো। প্রথম কেস রিপোর্ট করা হয়েছে 4 দিন আগে। মর্স হাডসনের দোকানে ঘটনাটি ঘটেছে। কেনিংটন রোডে ওনার একটি ছবি এবং মূর্তির দোকান রয়েছে। ওনার সহকারী মাত্র কিছুক্ষণের জন্য দোকানের সামনে থেকে একটু সরে গিয়েছিলেন। এমন সময় তিনি শুনতে পান একটা কিছু ভেঙে যাওয়ার শব্দ। সঙ্গে সঙ্গে তিনি যথাস্থানে পৌঁছে দেখেন নেপোলিয়নের প্লাস্টার অফ প্যারিসের একটি মূর্তি টুকরো টুকরো হয়ে পড়ে আছে মাটিতে। তবে অন্যান্য কোনো মূর্তির কিছুই হয়নি। দেখা মাত্র তিনি সঙ্গে সঙ্গে ছুটলেন রাস্তায়। সেখানে একজন ভদ্রলোক ওনাকে বললেন একটা লোককে তিনি ওই দোকান থেকে দৌড়ে বেরোতে দেখেছেন।
যেহেতু সেই প্লাস্টারের মূর্তির মূল্য কয়েক শিলিংয়ের বেশি নয়, তাই কেউই অতটা আগ্রহ দেখাননি। একটা সাধারণ গুন্ডাগিরি কিংবা ওই জাতীয় কিছুর আওতায় ফেলে কনস্টেবলের কাছে রিপোর্ট করেন তিনি। তবে কেবলমাত্র এই কারণে একটা ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি ডিপার্টমেন্ট। দ্বিতীয় কেসটি কিন্তু এর চেয়েও বেশি সিরিয়াস এবং অদ্ভুত বটে। ঘটনাটা ঘটেছে গত রাতে। কেনিংটন রোডের মর্স হাডসনের দোকান থেকে 100 ইয়ার্ড দূরে থাকেন একজন প্রবাদ প্রতিম চিকিৎসক, ডক্টর বার্নিকোট। টেমসের দক্ষিণাংশে উনি সবচেয়ে বড় ডাক্তার। ভদ্রলোকের বাড়ি এবং চেম্বার ওই কেনিংটন রোডেই। তবে এছাড়া উনার একটি ডিসপেন্সারি রয়েছে সেখান থেকে 2 মাইল দূরের ব্রিক্সটন রোডে। এই ডাক্তার বার্নিকোট কিন্তু একজন নেপোলিয়ান ভক্ত এবং তার বাড়ি ভরে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়নের ছবি, বই এবং মূর্তি দিয়ে। কিছু সময় আগে তিনি হাডসনের দোকান থেকে হুবহু একই রকমের 2টো মূর্তি কিনেছিলেন, যেগুলি খুব ফেমাস ফরাসি কালচার ডিভাইনের বানানো। সেই 2টি মূর্তির মধ্যে একটি তিনি রেখেছিলেন কেনিংটন রোডের বাড়ির হলরুমে, আর দ্বিতীয়টি রেখেছিলেন তার লোয়ার ব্রিক্সটনের ডিসপেন্সারিতে। যখন উনি সকালবেলা কাজ সেরে বাড়িতে আসেন তখন বুঝতে পারেন গত রাতে তার বাড়িতে চুরি হয়েছে। কিন্তু সবকিছু ভালো করে দেখে শুনে তিনি আশ্চর্য হন এই ভেবে যে চোর এত কিছু থাকতে কেবলমাত্র নেপোলিয়নের মূর্তিটাকেই চুরি করে নিয়ে গেছে। যদিও তিনি সেই মূর্তির ভাঙা টুকরোগুলি উদ্ধার করেন বাগান থেকে। ওই বাগানের পাশের দেওয়ালে প্রচণ্ড নৃশংসভাবে বাড়ি মেরে মেরে ভাঙা হয়েছে মূর্তিটি। হোমস লেস্ট্রাডের পুরো কথা শুনে হাত দুটো কিঞ্চিত ঘষে নিল, তারপর বলল, নিঃসন্দেহে অভূতপূর্ব একটি কেস, বুঝলে? আমিও ভেবেছিলাম আপনি ইন্টারেস্ট পাবেন এই কেসে, কিন্তু আমি এখনো অবধি এর শেষ অবধি এগোতে পারিনি। ডক্টর বার্নিকোট আজ দুপুর 12টায় যখন একটি সার্জারির কারণে ডিসপেন্সারিতে আসেন তখন তিনি দেখেন সেখানেও আরেকটি কাণ্ড ঘটে গেছে। তিনি আবিষ্কার করলেন ওইখানকার জানালা খোলা, সম্ভবত গত রাত্রি থেকেই খুলে রাখা হয়েছে। আর ওই দ্বিতীয় মূর্তির ভাঙা টুকরো ছড়িয়ে পড়ে রয়েছে গোটা ডিসপেন্সারি জুড়ে। একেবারে মিহি মিহি করে ভাঙা হয়েছে এই দ্বিতীয় মূর্তিটি। এবারে সেখানে আমরা তদন্ত করে এমন কিছুই পাইনি যা থেকে কোনো ক্লু পেয়ে তদন্তটা শুরু করতে পারি। মিস্টার হোমস, আপনার কাছে এখন সব তথ্য পেশ করলাম, যদি একটু তলিয়ে দেখেন ব্যাপারখানা। হোমস গম্ভীর গলায় বলল, লেস্টার্ড, কেসটা অদ্ভুত। আচ্ছা লেস্টার্ড, আমার একটা কথা বলো, ডক্টর বার্নিকোটের যে মূর্তি 2টো ভাঙা হয়েছে সেগুলো কি মর্স হাডসনের দোকানে ভাঙা মূর্তির এক্স্যাক্ট ডুপ্লিকেট ছিল? হ্যাঁ, সেগুলি তো একই ছাঁচ থেকে নির্মাণ করা হয়েছিল। তাহলে এই থিওরিটা বাদ দেওয়া যেতেই পারে যে আমাদের এই অদ্ভুতুরে অনিষ্টকারী আর যাই হোক কেবলমাত্র সম্রাট নেপোলিয়নের প্রতি অশ্রদ্ধা কিংবা ক্ষোভ থেকে তার মূর্তি ভাঙছে না। দেখো, এই লন্ডনে প্রায় 100-র উপর নেপোলিয়নের স্ট্যাচু রয়েছে, কিন্তু এই লোকটা সে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র একই ছাঁচ থেকে তৈরি মূর্তিগুলোকেই টার্গেট করেছে। ব্যাপারটা খতিয়ে দেখার বিষয়। আমিও আপনার মতোই ভেবেছিলাম মিস্টার হোমস। আর তাছাড়াও এই মর্স হাডসন লন্ডনের ওই দিকটায় পাইকারি সাপ্লাই দেন এই মূর্তিগুলির, এবং এই 3টে সম্ভবত অনেকদিন ধরে ওনার দোকানে পড়েছিল। আপনি যেমনটা বললেন, লন্ডনে 100 স্ট্যাচু থাকা সত্ত্বেও হয়তো হয়তো ওই অঞ্চলে ওই 3টে স্ট্যাচু সকলের থেকে আলাদা ছিল। এইভাবেই যদি চলতে থাকে মিস্টার হোমস, তাহলে এর ফলে কিন্তু ওই অঞ্চলে একটা অন্ধবিশ্বাস তৈরি হতে পারে। কি বলেন ডক্টর ওয়াটসন? আমি উত্তর দিলাম, অসংখ্য পসিবিলিটি দেখতে পাচ্ছি এই পাগলামির। জানেন, একজন নব্য ফরাসি সাইকোলজিস্ট এই ধরনের সমস্যাকে ফরাসি ভাষায় বলেছেন ইদে ফিক্স, অর্থাৎ অবসেশন। যদি কেউ খুব গভীরভাবে নেপোলিয়নকে পড়ে থাকেন কিংবা যদি তার পরিবার কোনোভাবে যুদ্ধের শিকার হয়ে থাকেন, তাহলে তার মধ্যে এই ব্যাপারটা কাজ করবে। মেবি সে এরপর কিছু একটা ডেঞ্জারাস জিনিসও ঘটিয়ে ফেলতে পারে। মাথাটা কিঞ্চিত নেড়ে হোমস বলল, না 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 মাই ডিয়ার ওয়াটসন, ওটা এক্ষেত্রে ওয়ার্ক করবে না। কোনো ধরনের ইদে ফিক্স
তোমায় কৌতূহলী করে তুলবে না যে কোথায় কোথায় নেপোলিয়নের মূর্তি আছে আর তুমি সেগুলো ধ্বংস করতে ছুটে ছুটে সেখানে যাবে? বেশ, তাহলে তুমি কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করতে চাও? আমি সে চেষ্টাও করছি না। আমি কেবলমাত্র একটু অবজার্ভ করতে চাই এই ভদ্রলোকের উদ্ভট কার্যকর্মের নিশ্চিত পদ্ধতিটা। মানে ধরো ডক্টর বার্নিকোটের হলে যেখানে অল্পতেই আওয়াজ হতে পারে এবং পরিবারের লোকেরা জেগে যেতে পারে, সেখানে কিন্তু মূর্তি বাইরে নিয়ে গিয়ে ভাঙা হয়েছে, এবং সার্জারি ডিসপেন্সারিতে কিন্তু জিনিসটা যেখানে ছিল সেখানেই ভাঙা হয়েছে। আপাতভাবে এই বিষয়টা খুবই তুচ্ছ বলে মনে হতে পারে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এইটুকানি বলতে পারি যে এই তুচ্ছ তুচ্ছ ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মাই ডিয়ার ওয়াটসন। যাই হোক লিস্টার্ড, আমি খুবই খুশি হব যদি তুমি আমায় এই 3 নেপোলিয়নের মূর্তির ভাঙার আরো নতুন কোনো তথ্য দিতে পারো। যে নতুন খবরের সন্ধান আমার বন্ধু হোমস করছিল, সেটা যে এত দ্রুত এবং অত্যাশ্চর্য হবে সেটা সে নিজেই ভাবেনি। পরদিন সকালে আমি তখন আমার বেডরুমে জামা কাপড় বদল করছিলাম। এমন সময় শুনতে পেলাম আমার দরজায় একটা টোকা মেরে হোমস এসে ঢুকলো। তার হাতে একটা টেলিগ্রাম রয়েছে। সে সুউচ্চ কণ্ঠে পড়তে লাগলো সেটা। 131 পিট স্ট্রিট, কেনিংটনে শীঘ্রই চলে এসো, ইতি লিস্টার্ড। জিজ্ঞেস করলাম, কি বলো তো? ওয়েল, সেটা জানি না, সম্ভবত কোনো জরুরি ব্যাপার। আমার অনুমান এটা সেই নেপোলিয়ন মূর্তির কেস সম্পর্কিত ঘটনা। যদি আমার অনুমান সত্যি হয় তাহলে আমাদের স্ট্যাচু ব্রেকার ফ্রেন্ড নিশ্চয়ই তার কার্যকলাপ লন্ডনে আবার শুরু করে দিয়েছে। ওয়াটসন, বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড় করে এসেছি, কামন। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছলাম পিট স্ট্রিটে। জায়গাটা বেশ শান্ত। সেখানে একটা ছোট্ট জলাশয় এই প্রাণবন্ত লন্ডন শহরের মধ্যে যেন প্রাণের ছোঁয়া প্রদান করেছে। 131 নম্বর বাড়িটা নিতান্ত মামুলি, স্ফীত ধরনের এবং সাধারণ মানের বসতি। দেখলাম বাড়ির সামনে একটা বড় ক্রাউড জমে গেছে। হোমস আমার কানে ফিসফিসিয়ে বলল, অন্তত হত্যার চেষ্টা করা হয়েছে, বুঝলে? নইলে লন্ডনের মেসেজ বয়দের এভাবে উত্তেজিত কেউ করতে পারে না। দেখো, ওইদিকে লোকটার কাঁধে আর ঘাড়ে ভায়োলেন্সের জলজ্যান্ত প্রমাণ ধরা পড়েছে। ব্যাপার কি বলতো ওয়াটসন, অনেকগুলো পায়ের ছাপ রয়েছে। ওয়েল লিস্টার্ডকে দেখা যাচ্ছে সামনের জানলায়। চলো ব্যাপারটা বিশদে জানা যাক। ওর পিছু পিছু বসবার ঘরে এসে দেখলাম ঘরের এমোর থেকে ওমর পর্যন্ত অত্যন্ত উত্তেজিতভাবে পায়চারি করছেন এক প্রৌঢ়। চুল উস্কো খুস্কো, পরনে ফ্ল্যানেলের ড্রেসিং গাউন। আলাপ পরিচয় হলো। শুনলাম ইনি সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটের সাংবাদিক মিস্টার হোরেস হার্কার, এবারের মালিক। লেস্ট্রাড বলল, আবার নেপোলিয়নের মূর্তি মিস্টার হোমস? গত রাত্রে আপনার খুব আগ্রহ দেখেছিলাম এই ব্যাপারে, তাই ভাবলাম আপনাকে একবার খবরটা দিই। কেসটা আর তাচ্ছিল্য করবার মতো নয়, খুবই গুরুতর হয়ে দাঁড়িয়েছে। যেমন খুন। মিস্টার হার্কার, আপনি এদের সমস্ত ব্যাপারটা খুলে বলবেন কি? কিছুই বাদ দেবেন না, হ্যাঁ? বিষণ্ণ মুখে আমাদের পানে তাকালেন মিস্টার হার্কার। বললেন, রীতিমতো তাজ্জব বনে গেছে আমি। মাস 4 আগে নেপোলিয়নের একটা মূর্তি কিনেছিলাম এই ঘরে রাখবো বলে। যত গন্ডগোল মনে হচ্ছে ওই মূর্তিটাকে নিয়েই। স্টেশন থেকে 2 পা গেলেই হার্ডিং ব্রাদার্সের দোকান। মূর্তিটা তাদের দোকান থেকেই কিনেছিলাম। আমার সাংবাদিকতার বেশিরভাগ কাজই সারতে হয় রাত্রে। লিখতে লিখতে প্রায় রাত 2-3টে তো হামেশাই বাজে। কাল রাতেও হয়েছে তাই। ওপরতলায় পেছনের দিকে আমার ঘরে একটানা লিখে চলেছি। রাত তখন প্রায় 3টে। হঠাৎ মনে হলো নিচের তলায় সিঁড়িতে কিসের যেন শব্দ হচ্ছে। কান খাড়া করে বসে রইলাম কিছুক্ষণ, কিন্তু কিন্তু কিছু যেন শুনতে পেলাম না। শব্দটা যে বাইরের সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ঠিক তার মিনিট 5 পরেই আচমকা এক ভয়াবহ আর্তনাদ ভেসে এলো কানে। মিস্টার হোমস, অনেক রকম চিৎকার সারা জীবনে শুনেছি জানেন, কিন্তু কিন্তু এরকম রক্ত হিম করার শব্দ আর শুনিনি।
যতদিন বেঁচে থাকবো এ চিৎকার আমি ভুলবো না। মিনিট খানেক কি দুয়েক পাথরের মতো বসেছিলাম, তারপরেই চুলটি খোঁচাবার লোহার ডান্ডাটা নিয়ে গেলাম নিচে। ঘরে ঢুকে দেখলাম জানলা দুটো হাট করে খোলা, এবং পর মুহূর্তে বুঝলাম মেন্টাল পিসের ওপর থেকে উধাও হয়ে গেছে নেপোলিয়নের মূর্তিটা। কিন্তু কিছুতেই আমি বুঝে উঠছি না এরকম একটা জিনিস চুরি করে কি লাভ। সামান্য একটা প্লাস্টারের ছাঁচ, কতই বা তার দাম? আপনি তো দেখতেই পাচ্ছেন মিস্টার হোমস, লম্বা একটা লাফ মেরে জানলা থেকে সামনের দরজার ধাপেতে পৌঁছানো এমন কিছু কঠিন নয়। চোর মহাপ্রভু নিশ্চয়ই সেই পথে উদাও হয়েছেন মনে করে তৎক্ষণাৎ ঘুরে গিয়ে খুলে ফেললাম সামনের দরজা। অন্ধকারের মাঝে পা বাড়িয়েই হোঁচট খেলাম একটা মৃতদেহের ওপর। চৌকাঠের ঠিক সামনেই পড়েছিল লাশটা। দৌড়ে গিয়ে আলো এনে দেখলাম শুধু রক্ত আর রক্ত। রক্তের পুকুরের মধ্যে যেন সাঁতার কাটছে লোকটা। গলাটা ধারালো অস্ত্রের কোপে হাঁ হয়ে রয়েছে। চিত হয়ে পড়েছিল দেহটা, হাঁটু দুটো গুটানো, মুখটা বিভৎসভাবে হাঁ করা। স্বপ্নের মধ্যেও সে দৃশ্যকে আমি ভুলতে পারবো না। আমার কাছে এই পুলিশ হুইসেল ছিল, কিন্তু বাজানোর পরেই বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কেননা এরপর কি হয়েছে আর আমার মনে নেই। চোখ খুলে দেখলাম হলঘরে আমার উপর ঝুঁকে পড়ে দাঁড়িয়ে রয়েছে একজন পুলিশের লোক। হোমস জিজ্ঞাসা করল, তাহলে খুন হলো কে? জবাব দেয় লেস্ট্রাড, চেনার কোনো উপায় নেই। মর্গে গেলেই লাশটা দেখতে পাবেন, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা 1 ইঞ্চিও এগোতে পারিনি। লোকটা বেশ লম্বা, রোদে পোড়া, তামাটে গায়ের রং, রীতিমতো শক্তিমান। বয়স 30-এর বেশি হবে বলে মনে হয় না। সস্তা জামা কাপড়, অথচ তাকে দেখলে শ্রমিক বলে মনে হয় না। পাশেই থই থই রক্তের মাঝে শিঙের হাতলওয়ালা একটা ছুরি পড়েছিল। এই ছুরি দিয়েই কাজ সারা হয়েছে কিনা, অথবা তা মৃত লোকটির কিনা, তা আমি জানি না। জামা কাপড়ের কোনো নাম পাইনি। পকেটে একটা অ্যাপেল আর কিছু সরু দড়ি, 1 শিলিং দামের লন্ডনের একটা ম্যাপ আর একটা ফটোগ্রাফ ছাড়া কিছুই ছিল না। এই দেখুন সেই ফটোগ্রাফ। ছবিটা যে একটা ছোট ক্যামেরা থেকে নেওয়া দৃশ্যপট তা দেখলেই বোঝা যায়। লোকটার মুখের তলার অংশ খানিকটা ঠেলে বেরিয়ে এসেছে। সতর্ক চোখে ছবিটা দেখে জিজ্ঞেস করে হোমস, ওয়েল দেন স্ট্যাচুটা কি হলো? আপনি আসার ঠিক আগেই খবর পেলাম। ক্যাম্পডেন হাউস রোডে একটা খালি বাড়ির সামনে বাগানে পাওয়া গেছে মূর্তিটাকে। আজ তো অবশ্য নয়, টুকরো টুকরো অবস্থায়। ওই দিকেই যাচ্ছি এখন। আসবেন নাকি? সে কথা আর বলতে, তার আগে চট করে একবার চোখ বুলিয়ে নি। কার্পেট আর জানলা পরীক্ষা করে বলল হোমস, হয় লোকটার বেশ লম্বা লম্বা ঠ্যাং আছে, আর না হয় বেশ করিতকর্মা পুরুষশীল। এতখানি জায়গা টপকে জানলার কিনারায় পৌঁছে জানলা খোলাটা কম বাহাদুরি নয়। ফিরে আসা বরং অনেক সোজা তার চেয়ে। মিস্টার হার্কার আমাদের সাথে আসছেন নাকি? আপনি গেলে হয়তো আপনার মূর্তির চরম পরিণতিটা দেখতে পেতেন। লেখবার টেবিলে শুকনো মুখে বসেছিলেন মিস্টার হার্কার। বললেন, না মশাই, যা হয় একটা কিছু খাড়া করার চেষ্টা করতে হবে এখন। সবকটা ইভিনিং পেপারের প্রথম সংস্করণে যে আদ্যপান্ত খবরটা বেরিয়ে গেছে এতক্ষণে, সে বিষয়ে আর সন্দেহ নেই। ভীষণ ভীষণ দেরি করে ফেলেছি। আমারই দোরগোড়ায় খুন হলো, আর আমি কিনা। ঘর থেকে বেরোতে বেরোতে শুনলাম ফুলস্ক্যাপ কাগজের উপর জার্নালিস্টের কলম আর্তনাদ করে ছুটে চলেছে। চূর্ণ বিচূর্ণ মূর্তিটাকে পাওয়া গেছে মাত্র কয়েকশো গজ দূরে। মহাপরাক্রমশীল সম্রাটের এমন শোচনীয় পরিণতি দেখলাম এই প্রথম। আততায়ীর অন্তরে তার প্রতি নিদারুণ ঘৃণা যে কতটা, তা মূর্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশগুলো দেখলে খানিকটা বুঝতে পারা যায়। ঘরের এদিক ওদিক ছড়িয়েছিল শতভাগ বিচ্ছিন্ন চূর্ণগুলো। হোমস কয়েকটা পরীক্ষা করল। তার নিবিষ্ট চোখ আর হাবভাব থেকে বুঝলাম শেষ পর্যন্ত একটা সূত্রের সন্ধান পেয়েছে সে। হলো? শুধুলো লেস্ট্রাড। 2 কাঁধ ঝাঁকিয়ে হোমস বললে,
তুড়ি মেরে কি আর কুয়াশা কাটানো যায়? এখনো অনেকটা পথ মারিয়ে যেতে হবে। তবু কি জানো, দু একটা ঘটনার মধ্যে কিছু কিছু ইশারা পাচ্ছি। আমাদের উচিত এখন এই নিয়েই কাজ শুরু করা। তুচ্ছ মূর্তি দখল করাই মানুষের প্রাণের চেয়ে বেশি মূল্যবান মনে করে আমাদের অজ্ঞাত এই ক্রিমিনাল ভদ্রলোকটি। এই হলো গিয়ে প্রথম পয়েন্ট। তারপরে সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার যে মূর্তি ভাঙাই যদি লোকটার মেন প্রিমিটিভ হতো, তাহলে প্রতিবারই দেখা যাচ্ছে মূর্তিটাকে হাতে পেয়েও সে বাড়ির বাইরে গিয়ে ভাঙছে না। আর এক সাংঘাতের চোখে পড়ে যাওয়ায় নিশ্চয়ই ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিল সে। তাছাড়া ধস্তাধস্তিও তো কম হয়নি। আরও একটা জিনিসের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। মূর্তিটা চুরমার করা হয়েছে এইখানে, এই বাগানের মধ্যে। আচ্ছা, একটা কথা বলো, এই বাড়িটার অবস্থানটা লক্ষ্য করেছো? চারপাশে দেখে নিল লেস্ট্রাড। বাড়িটা খালি দেখেই সে বুঝেছিল বাগানে মূর্তি আঁচড়ালে কারো ছুটে আসার সম্ভাবনা নেই। ওয়েল, দ্যাটস গুড। কিন্তু মূর্তিটা চুরি করে এই বাগানে আসার পথেই তো আরেকটা বাগান পড়ছে। তার পক্ষে সেটাতেই ঢোকা উচিত ছিল, তাই নয় কি? বিশেষ করে চোরাই মাল হাতে কারোর সাথে মুখোমুখি হয়ে যাবার সম্ভাবনা যখন রয়েছে, সেক্ষেত্রে তো আমি হার মানলাম, বলল লেস্ট্রাড। মাথার ওপর রাস্তার বাতিটার দিকে আঙুল তুলে দেখালো হোমস। সে যা করতে চেয়েছিল তা সে এখানে দেখতে পাবে বলেই এসেছিল। ওদিককার বাগানে সে সম্ভাবনা ছিল না। এই হলো কারণ। বাইজোভ, হি ঠিকই তো। লাফিয়ে ওঠে গোয়েন্দা প্রবর। এখন আমার মনে পড়ছে সব। মিস্টার বার্নিকুটের মূর্তিটাও তার লাল আলো থেকে বেশি দূরে ভাঙা হয়নি। মিস্টার হোমস, তা না হয় হলো, কিন্তু এ নিয়ে আমরা করব কি? মনে রাখবে, নোট করে রাখবে, ঘটনাচক্রে কাজে লেগে যেতে পারে। যাই হোক, এখন তুমি বলো কিভাবে এগোতে চাও তুমি? আমার মত, মৃত লোকটাকে শনাক্ত করলেই অনেকটা কাজ এগিয়ে যাবে। আসল কাজটা তো খুব একটা কঠিন নয়। লোকটার ঠিকুজি কুষ্টি জানা গেলেই আর তার সাঙ্গপাঙ্গদের হদিশ পাওয়া গেলেই গত রাতে পিট স্ট্রিটে সে কি করতে গিয়েছিল এবং মিস্টার হোরেস হারকারের বাড়িতে কার সাথে দেখা হওয়া মাত্র অক্কা পেয়েছে তাও জানা যাবে। আপনি কি মনে করেন? আনডাউটেডলি তাই, বাট আমার কার্যপদ্ধতি তোমার মতন হবে না। আপনি কি করতে চান তবে? তা বললে তুমি আর নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারবে না লেস্টার। আমি বলি কি, আমরা যে যার নিজের পদ্ধতিতে কাজ করে যাই। আমি থাকি আমার লাইনে আর তুমি থাকো তোমার প্যারালাল লাইনে। পরে আমরা একসাথে বসে পরস্পরকে সাহায্য করতে পারবো। বেশ, তাই হোক, বলল লেস্ট্রাড। সো লেস্টার, এখন যদি পিট স্ট্রিট যাও তবে মিস্টার হোরিস হারকারের সাথে তোমার দেখা হয়ে যেতে পারে। তাকে বলো আমার মন স্থির হয়ে গেছে। গত রাত্রে তার বাড়িতে যে অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির একটা খুনে পাগল নেপোলিয়ান বিদ্বেষে আচ্ছন্ন হয়ে খুন খারাপি করে গেছে, সে বিষয়ে আমি শিওর। এই খবরটা জানলে তার অনেকটা সুবিধে হবে। বড় বড় চোখে তাকিয়ে রইল লেস্ট্রাড। আপনি কি সত্যি সত্যি তাই বিশ্বাস করেন নাকি? মুচকি হাসল হোমস। করি না, বেশ হয়তো করি না, কিন্তু এই খবর শুনলে মিস্টার হোরেস হারকার খুশি হবেনি। সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটের গ্রাহকেরাও হবেন। লিস্টেড, আজ সন্ধ্যে 6টায় বেকার স্ট্রিটে তুমি আমার সঙ্গে দেখা করলে খুব খুশি হব। ততক্ষণ পর্যন্ত মৃতের পকেটে পাওয়া এই ফটোগ্রাফটা রইল আমার কাছে। হাঁটতে হাঁটতে আমি আর হোমস চলে এলাম হাই স্ট্রিটে হার্ডিং ব্রাদার্সের দোকানের একেবারে সামনে। মূর্তিটা কেনা হয়েছিল এখান থেকে। একজন ছোকরা কর্মচারী ছিল দোকানে। হোমসের প্রশ্ন শুনে বললে সে নিজেই নতুন এসেছে দোকানে। মিস্টার হার্ডিংও বিকেলের আগে আসেন না, কাজে কোনো খবর দেওয়া সম্ভব নয় তার পক্ষে। শুনে হোমসের মুখে ফুটে উঠল যুগপৎ হতাশা আর বিরক্তি। কিছুক্ষণ পরে অবশ্য বলল সে, সব কিছুই যে আমাদের অনুকূল হবে এরকম আশা করাই উচিত নয়, কি বলো ওয়াটসন? মিস্টার হার্ডিং এলে পর বিকেলেই আসতে হবে আমাদের। কিভাবে কাজ শুরু করছি তা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো তুমি। স্ট্যাচুগুলো এসেছে যেখান থেকে আমি পৌঁছাতে চাই সেখানে। বেচারীদের এরকম দুরবস্থার মূলে যদি কোনো অদ্ভুত কারণ থাকে তা জানা যাবে এর উৎপত্তি স্থানে পৌঁছাতে পারলে। চলো কেনিংটন রোডে মিস্টার মর্জ হাডসনের কাছে যাওয়া যাক। তাকে দিয়েও সমস্যার জট খানিকটা খুলতে পারে। একটা গাড়ি নিয়ে ঘন্টা খানেকের মধ্যেই ছবিওয়ালার দোকানে পৌঁছে গেলাম। ভদ্রলোকের চেহারা ছোটখাটো হলেও বেশ মজবুত, লাল মুখ, হাবভাব একটু ঝাঁঝালো। তড়বড় করে কথা বলে চললেন ভদ্রলোক।
হ্যাঁ স্যার, আমারই কাউন্টারে। ট্যাক্স ফ্যাক্স গুলো কেন দিই তা বুঝি না। বদমাইশরা এসে আমার জিনিসপত্র যদি ভেঙে তছনছ করেই গেল, তাহলে এসব দিয়ে কি লাভ আমার? হ্যাঁ, ডক্টর বার্নিকোটকে মূর্তি দুটো আমি বিক্রি করেছিলাম। কি লজ্জার কথা, ছি। আমি তো বলবো রীতিমতো একটা নিহিলিস্ট প্লট। অ্যানার্কিস্ট ছাড়া আর কেউ এমন করে মূর্তি চুরমার করতে পারে না। আমি তো ওদের রেড রিপাবলিকান বলি। আর কোত্থেকে পেয়েছি মূর্তিগুলো, তার সঙ্গে এই ব্যাপারের কি সম্বন্ধ বুঝছি না। বেশ, আপনি যদি একান্তই জানতে চান তো শুনুন। স্টেপনিও চার্চ স্ট্রিটে গিল্ডার এন্ড কোম্পানি থেকে কিনেছিলাম। 20 বছর ধরে তারা এই ব্যবসা করে আসছে এবং নামও খুব। কটা কিনেছিলাম? এই 3টে, 2টো আর একটা, মোট 3টে। 2টো বার্নিকোট নিয়েছিলেন, আর একটা তো দিন দুপুরে গুঁড়ো হলো আমার কাউন্টারে। ফটোগ্রাফটা কার? না, আমি চিনি না। হ্যাঁ, একটু চিনি মনে হচ্ছে। আরে, এ তো দেখছি বেবনো। লোকটা তো ইটালিয়ান, ঠিক কাজ করতো। আমার অনেক কাজ করে দিত বেবনো। খোদাইয়ের কাজ একটু আধটু জানতো, সোনালি রঙও ধরাতে পারতো। এরকম আরো টুকিটাকি অনেক রকম কাজ করতো। গত সপ্তাহে শেষবারের মতো লোকটা এসেছিল, তারপর আর কোনো খোঁজ খবর ওর পাইনি। না, কোত্থেকে এসেছে আর কোথায় গেছে অত খবর মশাই আমি রাখি না। ওইখানে থাকার সময় ওর সঙ্গে আমার আর কোনো খিটিমিটি লাগেনি। ওর বিরুদ্ধে আমার কিছু বলার নেই। মূর্তিগুলো চুরমার হওয়ার দিন 2 আগে বেবনো শেষবারের মতো এসেছিল। দোকান থেকে বেরিয়ে এসে হোমস বলল, মন্দ কি? মর্স হাডসনের কাছ থেকে যা যা আশা করেছিলাম সবই পেয়েছি। কেনিংটন আর কেনসিংটন 2 জায়গাতেই পাচ্ছি বেপপর অস্তিত্ব। না, 10 মাইল গাড়িতে আসা বৃথা যায়নি দেখছি। ওয়াটসন, এবার যাওয়া যাক স্টেপনিতে, গিল্ডার অ্যান্ড কোম্পানিতে। মূর্তিগুলোর উৎপত্তি এইখান থেকেই যখন, তখন ওখান থেকে কিছু না কিছু সাহায্য আমরা আশা করি পাবই। দ্রুত বেগে আমরা একে একে পেরিয়ে গেলাম বিলাসী লন্ডন, হোটেল লন্ডন, থিয়েটার লন্ডন, সাহিত্যিক লন্ডন, ব্যবসায়ী লন্ডন এবং সব শেষে সমুদ্র তীরের লন্ডন। যা খুঁজছিলাম তা পেলাম এখানে, খোলামেলা একটা জায়গা। একসময় বোধহয় এখানে ধনী লন্ডন ব্যবসায়ীদের আস্থানা ছিল, কিন্তু আজ গড়ে উঠেছে হরেক রকম মূর্তি তৈরির কারখানা। বাইরে বিরাট উঠোনটায় অগুন্তি পাথরের স্মৃতিফলক। ভেতরের মস্ত বুড়ো ঘরটায় জনা 50 কারিগর খুটখাট কাজ করে চলেছে। কেউ খোদাই করছে, কেউ বা ছাঁচে ঢেলে মূর্তি তৈরি করছে। ম্যানেজার একজন জার্মান ভদ্রলোক, চেহারাটি বিরাট। আমাদের বেশ খাতির করে বসিয়ে হোমসের সব প্রশ্নেরই পরিষ্কার উত্তর দিলেন। খাতাপত্র ঘেঁটে দেখা গেল ডিভাইনের তৈরি নেপোলিয়নের মার্বেল পাথরের আবক্ষ মূর্তি থেকে এ পর্যন্ত কয়েকশো ছাঁচ নেওয়া হয়েছে। বছর খানেক আগে 6টা মূর্তি একসাথে তৈরি করা হয়েছিল। 3টে পাঠানো হয়েছিল মর্স হাডসনকে, বাকি 3টে কেনসিংটনের হার্ডিং ব্রাদার্সের দোকানে। অন্যান্য ছাঁচের সঙ্গে এই বিশেষ 6টির পার্থক্য থাকার কোনো কারণ নেই। কেনই বা মূর্তিগুলোকে চুরমার করা হচ্ছে তাও তিনি ভেবে পেলেন না। সব কথা শুনে তো ভদ্রলোক হেসেই অস্থির। মূর্তিগুলোর পাইকারি দাম 6 সিলিং, খুচরো কিনতে গেলে 12 সিলিংয়ের মতো দাম পড়বে। মুখের দুপাশ থেকে 2টো ছাঁচ নেওয়া হয়, তারপর প্লাস্টার অফ প্যারিসের ছাঁচ বেমালুম জুড়ে দিলেই সম্পূর্ণ হয় মূর্তিটা। আমরা যে ঘরে বসেছিলাম মূর্তিগুলো সাধারণত ওইখানেই হয়, করে ইটালিয়ান কারিগররা। কারিগরদের কাজ শেষ হলেই প্যাসেজের ওপর মূর্তিগুলো রাখা হয় শুকোবার জন্যে, তারপর যায় গুদমে। এর বেশি আর কিছু বলতে পারলেন না জার্মান ভদ্রলোক। কিন্তু ফটোগ্রাফটা বের করা মাত্র দারুণ পরিবর্তন এলো ম্যানেজারের চোখে মুখে। রাগে লাল হয়ে উঠল তার মুখ। নীল নীল চোখের উপর দড়ির মতো ফুটে উঠল কপালের শিরাগুলো। রাস্কেল কোথাকার! হ্যাঁ, আমি ওকে চিনি, বেশ ভালোভাবেই চিনি। এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছিল একদিনেই, আর এই রাস্কেলটার জন্যই ওর পেছনে পুলিশ এসে হানা দিয়েছিল এখানে। 1 বছরের ওপর হলো। রাস্তার একজন ইটালিয়ানকে ছুরি মেরে কারখানায় এসে বসেছিল। পিছু পিছু পুলিশ এসে হাজির। বেপ্পো নামে ওকে জানতাম, পদবি জানতাম না। এইরকম লোককে কাজ দেওয়ার ফলে ভোগান্তি কম হয়নি আমার। অবশ্য কারিগর হিসেবে লোকটা ভালোই ছিল, প্রথম শ্রেণীর কারিগরি আমি বলবো, আই মাস্ট সে। আচ্ছা, কি শাস্তি পেয়েছিল বেপ্পো? কপাল জোরে লোকটা বেঁচে গিয়েছিল মশাই, আর তাই জন্যই 1 বছর শ্রীঘর বাসের ওপর দিয়ে রেহাই পায় বেপ্পো।
আমার তো বিশ্বাস এতদিনে খালাস পেয়েছে সে। অবশ্য এখানে মুখ দেখানোর সাহস আর তার হয়নি। বেপুরে খুঁড়তো ভাই কাজ করে এখানে, তাকে জিজ্ঞেস করলে ওখানে আছে কোথায় তা জানা যেতে পারে। নিশ্চয়ই জানা যেতে পারে। না না, চেঁচিয়ে ওঠে হোমস। কোনো কথা নয়, তার সঙ্গে বেপ্পো সম্পর্কে কোনো কথা নয়, এ আমার একান্ত অনুরোধ। ব্যাপারটার গুরুত্ব যে কতখানি তা হয়তো আপনি ঠিক উপলব্ধি করতে পারছেন না, কিন্তু আমি যতই দেখছি, যতই শুনছি আর ততই বুঝছি কমা তো দূরের কথা, ধাপে ধাপে বেরিয়ে চলেছে গুরুত্ব। ভালো কথা, খাতাপত্র ঘেঁটে মূর্তিগুলোর বিক্রির খবর দেওয়ার সময় আর তারিখটা গত বছরের ৩রা জুন বললেন শুনলাম, তাই তো? আচ্ছা দেন বেপ্পো কবে গ্রেপ্তার হয়েছে সে তারিখটা দিতে পারেন? ম্যানেজার বললেন, মাইনের খাতা থেকে মোটামুটি বলতে পারবো। কয়েকটা পাতা উল্টে আবার তিনি বললেন, 20 তারিখে তাকে শেষবারের মতো মাইনে দিয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ। আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনার ধৈর্য পরীক্ষা করার আর দরকার হবে বলে মনে হয় না। কাক পক্ষীও যেন আমাদের গোপন তদন্তের কথা জানতে না পারে, শেষবারের মতো এই অনুরোধ জানিয়ে আবার রওনা হলাম পশ্চিম দিকে। দুপুর তখন গড়িয়ে এসেছে। একটা রেস্তোরাঁয় ঢুকে নাকে মুখে গুঁজে কোনো রকমের লাঞ্চ শেষ করলাম দুজনে। ঢুকবার পথেই খবরের কাগজে দেখি বড় বড় অক্ষরে লেখা, কেনসিংটনে খুন খারাপি, খুনে পাগলের নৃশংস হত্যাকাণ্ড। খানিকটা পড়তেই বুঝলাম মিস্টার হোরেস হারকার শেষ পর্যন্ত তার সাংবাদিকের কর্তব্য সুষ্ঠুভাবেই সম্পন্ন করেছেন। 6 কলম ঠেসে লিখেছেন ভদ্রলোক। চাঞ্চল্যকর হত্যার শাখা প্রশাখা ছড়ানো বর্ণনা পড়তে পড়তে সত্যি শিহরণ জাগে। ভিনিগার, মরিচ, নুন ইত্যাদি রাখা স্ট্যান্ডে কাগজটা ঠেস দিয়ে রেখে দিয়ে খেতে খেতেই আগাগোড়া পড়ে ফেলল হোমস। বার দুয়েক আপন মনে মুখ টিপে নিঃশব্দে হেসে নিল। তারপর পড়তে পড়তে বলল, ঠিক আছে মাই ডিয়ার ওয়াটসন, ঠিক আছে, শুনুন। সবাই শুনে খুশি হবেন যে মিস্টার লেস্টেড বিপুল অভিজ্ঞতা বলে পুলিশ মহলে যারা সুপ্রতিষ্ঠিত, ইনি তাদের অন্যতম। আর মিস্টার শার্লক হোমস অপরাধ বিজ্ঞানের বিশেষজ্ঞ রূপে যিনি সর্বসাধারণের কাছে সুপরিচিত, এরা দুজনেই একই সিদ্ধান্তে এসেছেন যে এই শোচনীয় পরিণতির মূলে পূর্ব পরিকল্পিত হত্যার কোনো প্রবৃত্তি নেই। নিছক উন্মত্ততা থেকেই নাকি বিচিত্র এবং আশ্চর্য ঘটনাবলীর উদ্ভব হয়েছে। মানসিক গোলযোগ ছাড়া আর কিছুতেই ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ওয়াটসন, নিউজ পেপার হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান যন্ত্র। নাড়াচাড়া করার কৌশলটুকু শুধু জানলেই হলো। তোমার উদরদেব যদি শান্ত হয়ে গিয়ে থাকে, দেন এবার দৌড়ানো যাক কেনসিংটন রোডে। হার্ডিং ব্রাদার্সের ম্যানেজারের বক্তব্য এখনো শোনা হয়নি। এম্পোরিয়ামটি বিরাট হলেও প্রতিষ্ঠিত ভদ্রলোক দেখতে খুবই ছোটখাটো, বেশ চটপটে, চনমনে, চালাক চতুর। কথাবার্তায় হাবে ভাবে অফুরন্ত প্রাণরস যেন ঠিকরে ঠিকরে পড়ে। মাথাটি কিন্তু বেশ সাফ। ইয়েস স্যার, আজকের ইভিনিং পেপারে সব পড়লাম। মিস্টার হোরেস হারকার আমার খদ্দের। মাস কয়েক আগে একটা মূর্তিটাকে বিক্রি করেছিলাম আমি। স্টেপনির গিল্ডার অ্যান্ড কোম্পানিতে ওরকম 3টি মূর্তির অর্ডার দিয়েছিলাম, সবকটাই বেচে ফেলেছি। কাদেরকে সেলস বই ঘেটে তা না হয় বলে দিচ্ছি। এই যে পেয়েছি, একটা তো জানেনি মিস্টার হারকারকে, আর একটা জোশিও ব্রাউনকে। মিস্টার ব্রাউনের ঠিকানা লেবারনাম লজ, লেবারনাম ডেল, চিজউইক। আর মিস্টার স্যান্ডি ফোর্টকে ঠিকানা লোয়ার গ্রোভ রোড। না না না, ফটোগ্রাফ তো দূরের কথা, এরকম ধরনের লোককে আমি কোশমিনকালেও দেখিনি। এরকম কদাকার লোককে একবার দেখলে ঠিক বলা যায় না স্যার। আপনি কি বলেন, কর্মচারীদের মধ্যে ইটালিয়ান আছে কিনা? তা কটা আছে বই কি, টুকটাক কাজ আর ঝাড়ামুছা করার জন্য কয়েকজন আছে। ইচ্ছা করলে সেলস বুক খুলে তারা দেখতে পারে বইকে, খাতা খুলে দেখলেই বা ক্ষতি কি? অত আর কে নজর রাখতে চায় বলুন? স্বাভাবিকই তাজ্জব কাণ্ড কারখানা বটে, চালিয়ে যান তদন্ত। কোনো জব্বর খবর পেলে জানাতে ভুলবেন না আশা করি। মিস্টার হার্ডিং এর কথা শুনতে শুনতে কিছু কিছু পয়েন্ট লিখে নিচ্ছিল হোমস। দেখলাম বেশ খুশি হয়ে উঠেছে ও। ঘটনার স্রোত ভালোর দিকেই চলেছে বলতে হবে। অবশ্য এ প্রসঙ্গে কোনো মতামত প্রকাশ করল না সে, শুধু বললে যে তাড়াতাড়ি করে বাড়ি না ফিরলে লেস্ট্রাডকে হয়তো বসে থাকতে হবে।
তাড়াতাড়ি করে বেকার স্ট্রিটে পৌঁছেও অবশ্য দেখলাম লেস্ট্রাডকে রীতিমতো অসহিষ্ণুভাবে ঘরের একোণ থেকে উকোণে পায়চারি করতে। চোখ মুখের ভাব দেখে বুঝলাম সারাদিনের কাজ তার একেবারে বৃথা যায়নি। আমাদের দেখেই থমকে গেল সে। কি খবর মিস্টার হোমস, বরাত খুলেছে নাকি? ধীরে সুস্থে বলল হোমস। সারাদিন বড় খাটাখাটনি গেছে, আর দিনটা একেবারে বাজে যায়নি। খুচরো দোকানদার থেকে শুরু করে পাইকারি হারে মূর্তি তৈরির কারখানা পর্যন্ত সব ঘুরে এলাম। এখন আমি গোড়া থেকে শুরু করে সব কটা মূর্তি খুঁজে বের করতে পারি। মূর্তি? চেঁচিয়ে ওঠে লেস্ট্রাড। ঠিক আছে ঠিক আছে, আপনার কাজ করার পদ্ধতি একেবারেই আপনার নিজস্ব, এবং আমিও তা নিয়ে আপনাকে কিছুই বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে সারাদিনে আপনার চাইতে কিছু খাঁটি কাজ আমি করতে পেরেছি। মৃত লোকটাকে আমি শনাক্ত করেছি। বলো কি? আর পেয়েছি তার খুন করার আসল কারণ। গ্রেট। আমাদের একজন ইন্সপেক্টর স্যাফরান হিল আবার ইটালিয়ান কোয়ার্টার সম্পর্কে খবর রাখে। নিহত লোকটার গলায় ক্যাথলিক প্রতীক আর তার গায়ের রং দেখে আমার মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই দক্ষিণ দেশের। দেখা মাত্র এক পলকেই ইন্সপেক্টর হিল তাকে চিনে ফেললে। লোকটার নাম পিয়েত্রো ভেনাসে, জন্ম নেপালসে, লন্ডনের কুখ্যাত গলা কাটাদের মধ্যে অন্যতম সে। মাফিয়ার সঙ্গে জড়িত আছে পিয়েত্রো। মাফিয়া যে গুপ্ত রাজনৈতিক সংঘ তা তো আপনি জানেনই। ডিক্রি জারি করে খুনের পর খুন করে যায় এরা। এখন তাহলে সমস্ত ব্যাপারটা দেখুন কিরকম পরিষ্কার হয়ে আসছে। খুন করে ফেরার লোকটাও ইটালিয়ান এবং মাফিয়ার সভ্য। যে কোনো রকমই হোক, নিশ্চয়ই সংঘের নিয়ম ভঙ্গ করেছিল সে। পিয়েত্রোকে লাগানো হলো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। পকেটে ফটোগ্রাফটা দেওয়া হয়েছিল সম্ভবত এই কারণে যে ভুল করে অন্য কাউকে না ছুরি মেরে বসে সে। লোকটার পিছু নিয়ে পিয়েত্রো দেখলে তাকে একটা বাড়ির মধ্যে ঢুকতে, কাজেই বাইরে ওত পেতে রইল সে। বেরোনো মাত্র শুরু হলো মারপিট। ফলাফল তো দেখতেই পেয়েছি। নিজেই কাবু হয়ে পড়ায় মারণ ঘা তাকেই খেতে হয়েছে। শুনতে কিরকম লাগছে মিস্টার হোমস? তালি বাজিয়ে উৎসাহ দিয়ে সল্লাসে বলল হোমস। ব্রেভো লেস্ট্রাড, ব্রেভো। বাট তোর এই মূর্তি চুরমারের ব্যাখ্যাটা তো ঠিক ধরতে পারলাম না। মূর্তি আর মূর্তি, মাথা থেকে কিছুতেই মূর্তিগুলোকে তাড়াতে পারছে না। না আরে আসলে ওগুলো কিছুই না, ছিঁচকে চুরি। খুব জোর হয়তো হবে 6 মাসের জেল। খুনের মামলা নিয়ে মাথা ঘামাতে বসেছি, ছিঁচকে চুরি নিয়ে নয়। আবার বলি শুনুন মিস্টার হোমস, সব কটা সূত্রই আমি জড়ো করে এনেছি আমার মুঠোর ভেতর। দেন তোমার প্রোগ্রাম? খুব সোজা। হিলকে নিয়ে সোজা যাব ইটালিয়ান কোয়ার্টারে। ফটোগ্রাফের সাথে মিলিয়ে লোকটাকে বের করে গ্রেপ্তার করব খুনের অপরাধে। আপনি আসছেন নাকি? আমার আসা সম্ভব হবে বলে মনে হয় না। আমার ধারণা আরও সোজা পথে আমরা পৌঁছাতে পারি আমাদের লক্ষ্য বস্তুতে। সঠিক কিছু বলা সম্ভব নয়, ইভেন উচিত নয়, কেননা সব কিছুই নির্ভর করছে এমন একটি বিষয়ের ওপর যা তোমার ইচ্ছার বাইরে। কিন্তু একটা আশা আছে, এবং তা এতই গভীর যে তোমার সঙ্গে বাজিও ফেলছি আমি। আজ রাতে যদি আমার সঙ্গে আসো লেস্ট্রাড, খুনিকে তুমি হাতে নাতে ধরতে পারবে বলেই আমি মনে করি। ইটালিয়ান কোয়ার্টারে? নো, আমার ধারণা চিজউইকের একটি ঠিকানায় তাকে পাওয়ার সম্ভাবনাই বেশি। আজ রাতে যদি আমার সঙ্গে চিজউইক আসো তুমি, কথা দিচ্ছি কাল তোমার সঙ্গে ইটালিয়ান কোয়ার্টারে আমি যাবই। ওয়াটসন, ইতিমধ্যে তুমি একটা কাজ করো, একটা জরুরি চিঠি লিখে পাঠাতে হবে। ঘন্টা বাজাও, চটপট কাউকে ডেকে পাঠাবার ব্যবস্থা করো রাইট নাও। বহু অপ্রয়োজনীয় জিনিস বোঝাই কয়েকটি ঘর ছিল আমাদের। হোমস সেখানেই ঢুকে কাগজ ঘাঁটতে বসলো। বেশ কয়েক ঘন্টা পরে যখন সে নেমে এলো, তার দু চোখে দেখলাম বিজয় উচ্ছ্বাস। মুখে কিন্তু সে নিজের গবেষণার ফলাফল সম্পর্কে কোনো কথাই বললে না। আগাগোড়া ওর তদন্ত পদ্ধতি দেখে এইটুকু বুঝেছিলাম যে হোমসের বিশ্বাস বাকি দুজনে যারা নেপোলিয়নের ওই একই ছাঁচের মূর্তি কিনে নিশ্চিন্ত মনে বসে রয়েছে নিজের বাড়িতে, এবার জড়িয়ে পড়বেন রহস্য জালে। এদের মধ্যে একজনের বাড়ি চিজউইকে। বিদঘুটে খুনের আবির্ভাব ঘটবে এবার তারই বাড়িতে। আমাদের চরম উদ্দেশ্য যে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা, সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। কিন্তু কৌশলে খবরের কাগজ মারফত একটা ভুল তথ্য পরিবেশন করার পেছনে হোমসের মূল উদ্দেশ্যটুকু অনুমান করে তার চাতুরীর তারিফ না করে পারলাম না।
এসব পাগলের কাণ্ড কারখানা ভেবে আমরা যে হাত পা গুটিয়ে বসে আছি এই ধারণা নিয়ে নির্ভয়ে আমাদের শিকার বেরিয়ে পড়বে তার নৈশ অভিযানে। কাজেই হোমস যখন আমাকে রিভলভার নিতে বললে আমি মোটেই অবাক হলাম না। সে নিজেও তার প্রিয় হাতিয়ার গুলি ভরা হান্টিং ক্রপ তুলে নিয়ে পকেটে চালান করে দিলে। ঠিক রাত 11টার সময় বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটা 4 চাকার ঘোড়ার গাড়ি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হ্যামার স্মিথ ব্রিজের অপর প্রান্তে। গাড়োয়ানকে এখানেই দাঁড়াবার নির্দেশ দিয়ে হাঁটতে হাঁটতে এসে পড়লাম জনবিরল একটা রাস্তায়। নির্জন রাস্তা, কিন্তু দুপাশের সারি সারি বাড়িগুলো ছবির মতো সুন্দর। প্রত্যেক বাড়ির সামনে খানিকটা খোলা জমি। রাস্তার বাতির আলোয় একটা বাড়ির সামনে দেখলাম লেখা রয়েছে লেবারনাম ভিলা। বাড়ির লোকে নিশ্চয়ই শুয়ে পড়েছিল, কেননা হলের দরজার সামনে একটা ফ্যান লাইট ছাড়া আর কোনো আলো কোথাও দেখলাম না। আলোটার নিস্তেজ গোলাকার ছটা এসে পড়েছিল বাগানের রাস্তায়। রাস্তা আর লনের মাঝখানে কাঠের বেড়া, ঘন কালো ছায়া পড়েছিল ভেতরের দিকে। এইখানেই গা ঢাকা দিয়ে বসলাম সবাই। ফিস ফিস করে বললে হোমস, আমার তো মনে হয় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কপাল ভালো বৃষ্টি এখন হচ্ছে না, তাহলে তো দুর্ভোগের শেষ থাকতো না। দেখাই যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। আমার তো ধারণা এত কষ্ট আমাদের বৃথা যাবে না। হোমসের কথা শুনে ভেবেছিলাম না জানি কতক্ষণ এভাবে কষ্টের সৃষ্টে গুঁড়ি মেরে বসে থাকতে হবে। কার্যকালে দেখা গেল কিন্তু এ ভয় একেবারেই অমূলক, কেননা আচম্বিতে এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে শেষ হলো আমাদের প্রতীক্ষা। চোখের পলকে আমরা কিছু বোঝবার এবং সাবধান হওয়ার আগেই নিঃশব্দে দুহাট হয়ে খুলে গেল বাগানের দরজা। খর্বকায় কৃষ্ণবর্ণ একটা মূর্তি বানরের মতো দ্রুত আর ক্ষিপ্র পদক্ষেপে তীর বেগে ছুটে গেল বাগানের পথে। হলের দরজার উপর থেকে যেটুকু আলো পড়ছিল তারই আবছা আভায় দেখলাম সাঁ করে মূর্তিটাকে সরে যেতে। পর মুহূর্তেই তা মিলিয়ে গেল বাড়ির অন্ধকার ছায়ায়। দীর্ঘ বিরতি, নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম আমরা। তারপরেই খুব মৃদু একটা ক্যাচ ক্যাচ শব্দ ভেসে এলো আমাদের কানে। জানলার পাল্লা চলে যাচ্ছে ধীরে ধীরে। তারপরেই থেমে গেল শব্দটা। আবার বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল চারিদিক। বুঝলাম বাড়ির মধ্যে ঢুকেছে লোকটা। ঘরের মধ্যে হঠাৎ চোরা লণ্ঠনের ঝলক দেখলাম। ঈপ্সিত বস্তু নিশ্চয়ই পাওয়া গেল না সে ঘরে, তাই আলোর চমক সরে গেল পাশের খড়খড়ির পেছনে, সেখান থেকে পরেরটায়। ফিস ফিস করে বললে লেস্ট্রাড, খোলা জানলাটার নিচে গিয়ে বসা যাক, নিচে নামলেই কাবু করে ফেলবো। কিন্তু আমরা উঠবার আগেই আবার বেরিয়ে এলো লোকটা। নিস্তেজ আলোটার তলায় আসতেই দেখলাম বগলের ফাঁকে সাদা মতো একটা জিনিস। জুলজুল করে চারপাশে দেখতে দেখতে সাবধানে এগিয়ে এলো সে। জনহীন রাস্তার শব্দহীনতায় যেন অনেকটা আশ্বস্ত হলো। আমাদের দিকে পেছন ফিরে বসে পড়ে বোঝাটা নামালে মাটিতে। পর মুহূর্তেই শুনলাম দমাস শব্দ, আর যেন অসংখ্য টুকরো ছড়িয়ে পড়ল চারিদিকে। নিজের কাজে এমন তন্ময় হয়েছিল সে যে পা টিপে টিপে ঘাসের উপর দিয়ে আমরা এগিয়ে যাওয়া সত্ত্বেও কোনো রকম পায়ের শব্দ শুনতে পেল না সে। বাঘের মতো লাফিয়ে পড়ল হোমস তার পিঠের ওপর, এবং পর মুহূর্তে আমি আর লেস্ট্রাড তার কবজি দুটো চেপে ধরে এঁটে দিলাম হাত করা। হ্যাঁচকা টানে ঘুরিয়ে দেখতে পেলাম তার মুখ। কুৎসিত পানসে হলদেটে রং, জিঘাংসা ভরা জ্বলন্ত দৃষ্টি আমাদের উপর মেলে ধরে ছটফট করছিল সে কঠিন বন্ধনের মধ্যে। এক নজরে চিনতে পারলাম তাকে। ফটোগ্রাফে দেখা মুখের সঙ্গে হুবহু মিলে যায় এ মুখ। হোমস কিন্তু এত কষ্টে ধরা লোকটার দিকে বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সতর্ক চোখে যা পরীক্ষা করছিল তা একটু আগেই এই কুৎসিত লোকটা বয়ে নিয়ে এসেছে বাড়ির মধ্যে থেকে। হ্যাঁ, এটাও নেপোলিয়নের মূর্তি। সকালে যেমনি দেখেছিলাম ঠিক তেমনি টুকরো টুকরো হয়ে ভেঙে ছত্রাকার হয়ে পড়েছিল চারিদিকে। তন্ময় হয়ে একটার পর একটা টুকরো আলোর সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল হোমস, কিন্তু প্লাস্টারের কোনো টুকরোই বোধহয় তার মনে ধরল না।
পরীক্ষা তার সবে শেষ হয়েছে এমন সময় হল ঘরের আলো জ্বলে উঠল। খুলে গেল দরজা। শার্ট আর ট্রাউজার্স পরনে হাসি খুশি গোলগাল চেহারার বাড়ির মালিক বেরিয়ে এলেন বাইরে। মিস্টার জোশিয়া ব্রাউন? শুধলো হোমস। ইয়েস স্যার, আপনি তাহলে মিস্টার শার্লক হোমস? আপনার জরুরি চিঠি আমি পেয়েছিলাম মিস্টার হোমস। যেমন বলেছিলেন আপনি ঠিক তেমনটি করেছি। ভেতর থেকে প্রতিটি দরজায় তালা হেঁটে অপেক্ষা করছিলাম কি হয় তা দেখবার জন্যে। লেস্ট্রাড কিন্তু রাস্কেলটিকে নিরাপদ জায়গায় চালান করবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। কাজেই মিনিট কয়েকের মধ্যেই গাড়ি এসে পৌঁছানোর পর চারজনে মিলে রওনা হলাম লন্ডনের দিকে। মুখ টিপে সমস্ত পথ গেল লোকটা, একটা কথাও বার করা গেল না তার পেট থেকে। ঝাঁকড়া ঝাঁকড়া চুলের তলা থেকে বাঘের মতো জ্বলন্ত চোখ মেলে আগাগোড়া তাকিয়ে রইল আমাদের পানে। একবার শুধু আমার হাতটা নাগালের মধ্যে আসতেই খ্যাক করে কামড় বসাতে চেষ্টা করলে ক্ষুধার্ত নেকড়ের মতো। পুলিশ স্টেশনে বেশ কিছুক্ষণ থাকার পর জানলাম লোকটার জামা কাপড় তল্লাশি করে কয়েকটা শিলিং আর দুমুখো ধারালো একটা ছোড়া ছাড়া আর অন্য কিছুই পাওয়া যায়নি। ছোড়াটার হাতলে রক্তের চিহ্ন দেখা গেছে এবং সে বেশি পুরনো নয়। যাবার সময় লেস্ট্রাড বললে, আর কোনো গোলমাল নেই মিস্টার হোমস। হিল এদের সম্বন্ধে খবরাখবর রাখে, কাজেই ওর নামটা তার কাছ থেকেই পাওয়া যাবে ক্ষণ। আমার মাফিয়া থিওরি যে নির্ভুল তার প্রমাণ আপনি পাবেন, কিন্তু আপনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ মিস্টার হোমস। বেশ কায়দা করে পাকড়াও করলেন বটে হতভাগাটাকে। কি করে যে করলেন তা অবশ্য এখনো বুঝে উঠলাম না। হোমস বললে, এত রাতে সেসব আলোচনা নাইবা করলাম। তাছাড়া এখনো একটা ছোট জিনিস বাকি রয়েছে। তুমি তো জানোই লেস্ট্রেড কতগুলো কেসে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ না করলে মোটেই আনন্দ পাওয়া যায় না। আর এই কেসটি হচ্ছে সেই ধরনের। তুমি যদি কাল 6টায় আর একবার বেড়াতে বেড়াতে চলে আসো আমার ওখানে, তোমাকে আমি দেখিয়ে দেবো যে এখনো পর্যন্ত এই ব্যাপারটার আগাগোড়া কোনো অর্থই তুমি ধরতে পারোনি। পরের দিন সন্ধ্যায় লেস্ট্রাডের কাছে শুনলাম বেপ্পো সম্বন্ধে অনেক খবর জেনে ফেলেছে সে। লোকটার পুরো নাম অবশ্য জানা যায়নি, বেপ্পো নামেই পরিচিত সে। ইটালিয়ান কলোনিতে এক ডাকে সবাই চেনে এবং জানে যে নির্ঝঞ্ঝাট জীবন সে কোনোদিনই কাটায়নি। একসময় কুশলী ভাস্কর হিসেবে সুনাম ছিল তার। সৎ পথে রোজগারও করেছে বহুদিন। তারপরে এলো সে পাপের পথে, ফলে দুবার দৌড়তে হলো কাঠ করায়। একবার ছিচকে চুরির জন্যে, দ্বিতীয়বারের কারণটা আমরা আগেই শুনেছি, জাত ভাইকে ছুরি মারার অপরাধে। ইংরেজি চমৎকার বলতে পারে সে, কিন্তু বেধড়ক মূর্তি ধ্বংস করার কারণটা কিছুতেই বার করা গেল না তার পেট থেকে। কোনো দিক থেকেই এ সম্পর্কে শেষ খবর জানা যায়নি এখনো অবধি। পুলিশ অবশ্য জেনেছে যে মূর্তিগুলোর সৃষ্টি খুব সম্ভবত বেপ্পোর হাতেই, কেননা গেল্ডার অ্যান্ড কোম্পানিতে এই জাতীয় কাজ তাকেই করতে হতো। অবশেষে শেষ হলো লেস্ট্রাডের বিবরণী। চেয়ারে নড়ে চড়ে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললে হোমস। চিকচিক করে উঠল তার চোখের মনি সদর দরজায় ঘণ্টাধ্বনির শব্দ শুনে। 1 মিনিট পরেই পায়ের শব্দ শুনলাম সিঁড়িতে। পর মুহূর্তেই ঘরে ঢুকলেন এক প্রৌঢ় লাল মুখ, কাঁচা পাকা ধোয়াটে চুলপি। ডান হাতে পুরনো আমলের কার্পেটের ব্যাগটাকে টেবিলে রেখে শুধুলেন ভদ্রলোক। মিস্টার শার্লক হোমস এখানে আছেন কি? মাথা নিচু করে অভিবাদন জানিয়ে হাসি মুখে বললে হোমস। মিস্টার স্যান্ডিফোর্ড রিডিং থেকে আসছেন? হ্যাঁ, আপনার চিঠি আমি এনেছি। লিখেছেন, ডিভাইনের তৈরি নেপোলিয়ানের একটা মূর্তি আমার দরকার। আপনার কাছে যেটা আছে তার জন্য 10 পাউন্ড দিতে রাজি আমি, ঠিক তো? নিঃসন্দেহে। আপনার চিঠি পেয়ে বাস্তবে কি অবাক হয়ে গেলাম। দেখুন, আমি খুবই গরিব হতে পারি, কিন্তু অসাধু নই। আপনার কাছ থেকে 10 পাউন্ড নেওয়ার আগে তাই আমার মনে হয় আপনার জানা দরকার যে মাত্র 15 শিলিং দিয়ে মূর্তিটা কিনেছিলাম আমি। আপনার মতন সৎ লোকের পক্ষেই এমন সংকোচ মানায় মিস্টার স্যান্ডিফোর্ড, কিন্তু যখন আমি 10 পাউন্ড দেব বলে কথা দিয়েছি তখন তার নড়চড় করা যাবে না। মিস্টার হোমস, চিঠিতে লেখা মূর্তি আমি সঙ্গে এনেছি, এই দেখুন। ব্যাগ খোলার পর শেষ পর্যন্ত একটা আস্ত নেপোলিয়নের মূর্তি দেখতে পেলাম চোখের সামনে।
এর আগে বারবার দেখেছি রাশি রাশি ভাঙা টুকরো। অখণ্ড নমুনা দেখার সৌভাগ্য হলো এই প্রথম। হোমস পকেট থেকে একটা কাগজ বার করলে, তারপর 10 পাউন্ডের নোট টেবিলে রেখে বললে, মিস্টার স্যান্ডিফুড, কিছু মনে করবেন না, এরা সাক্ষী রইলেন। এই কাগজটা একটু সই দিয়ে দিন। মূর্তির সর্বসত্ব যে আমি কিনে নিলাম এইটুকুই শুধু লেখা আছে কাগজটায়। আমি একটু আটঘাট বেঁধে কাজ করি কি মিস্টার স্যান্ডিফোর্ড? সই দিতে বলছি এই কারণেই, পরে কি ঘটবে না ঘটবে তা তো আপনি জানেন না। হ্যাঁ, এইখানে এইখানে। হ্যাঁ, বেশ, দারুণ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার স্যান্ডিফোর্ড। এই নিন, টাকাটা নিয়ে নিন। আচ্ছা, গুড ইভিনিং। মিস্টার স্যান্ডিফোর্ড অদৃশ্য হওয়া মাত্র হোমসের কাণ্ড কারখানা দেখে তাজ্জব বনে গেলাম। ড্রয়ারের ভেতর থেকে এক টুকরো সাদা কাপড় বার করে প্রথমে সে বিছিয়ে নিলে টেবিলের ওপর, তারপর সযত্নে সদ্য পাওয়া নেপোলিয়নের মূর্তিটাকে বসালে কাপড়ের ঠিক মাঝখানে। সব শেষে হান্টিং ক্রুপটা দিয়ে মোক্ষম একটা ঘা মারলে নেপোলিয়নের ঠিক মাথার ওপর। চুরমার হয়ে গেল মূর্তিটা, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাপড়টার মধ্যে। হোমস সাগরে ঝুঁকে পড়ল এই ধ্বংসাবশেষের ওপর। পর মুহূর্তেই জয়ের আনন্দে তীব্র চিৎকার করে একটা টুকরো তুলে ধরল আমাদের দিকে। পুডিংয়ের মধ্যে কিসমিসের মতো কালো একটা গোলাকার বস্তু আটকে ছিল তাতে। সোল্লাসে চেঁচিয়ে উঠল সে। আসুন আসুন আসুন, আজ আপনাদের পরিচয় করিয়ে দিই বার্জিয়ার বিখ্যাত কালো মুক্তার সাথে। মুহূর্তের জন্যে আমি আর লেস্ট্রাড বসে রইলাম নিশ্চুপ হয়ে। তারপরেই ঠিক রহস্য ঘন নাটকের চরম মুহূর্তের ধাপে ধাপে পৌঁছে স্বতঃস্ফূর্ত আবেগে ভেঙে পড়লাম ঘন ঘন হাততালিতে। লাল হয়ে উঠল হোমসের পাণ্ডুর গাল। মাথা নিচু করে আমাদের অভিবাদন জানালে সে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে শুরু করলো হোমস। পৃথিবীতে যত নামকরা মুক্ত আছে তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো বার্জিয়ার মুক্ত। অনেকদিন আগে ডেকার হোটেলে কলুন্যার যুবরাজের শোবার ঘরে হারিয়ে গিয়েছিল মুক্তটা। আমার পরম সৌভাগ্য, সে হারানো মুক্তটাই আজ খুঁজে পেলাম স্টেপনির গিল্ডার অ্যান্ড কোম্পানির তৈরি 6টি নেপোলিয়নের মূর্তির সর্বশ্রেষ্ঠীর মধ্যে। লেস্ট্রেড, তোমার হয়তো মনে থাকতে পারে কিরকম সারা পড়ে গেছিল এই মূল্যবান রত্নটি অদৃশ্য হওয়ার পর। লন্ডন পুলিশ বৃথাই চেষ্টা করেছিল এর হদিশ পাওয়া। আমার কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম আলোকপাত আমি করতে পারিনি। যুবরানীর একজন ইটালিয়ান পরিচারিকা ছিল, সন্দেহ এসে পড়ল তার উপর। লন্ডনে একজন ভাই ছিল বটে, কিন্তু ভাই বোনের মধ্যে কোনো যোগাযোগ বার করা সম্ভব হয়নি। পরিচারিকার নাম ছিল লুক্রেতিয়া ভেনাসি। এই লুক্রেতিয়ার ভাই পিয়েত্রোই যে দুদিন আগে খুন হয়েছে সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। পুরনো কাগজ ঘেঁটে দেখলাম ছুরি মারার অপরাধে বেপ্পো গ্রেপ্তার হওয়ার ঠিক 2 দিন আগে উদা হয়েছে মুক্তটা। বেপ্পো গ্রেপ্তার হয়েছে ঠিক তখনই যখন গিল্ডার অ্যান্ড কোম্পানিতে নেপোলিয়নের 6টা মূর্তি তৈরি হচ্ছিল। বুঝতেই পারছো তারপর যা ঘটেছে। আমাকে অবশ্য উল্টো দিক থেকে সব বুঝতে হয়েছে। মুক্তটা বেপ্পোর কাছেই ছিল, কি করে তার কাছে এসেছে তা অবশ্য জানি না। পিয়েত্রোর কাছ থেকে চুরি করতে পারে সে, পিয়েত্রোর সঙ্গী হতে পারে সে, অথবা পিয়েত্রো আর লুক্রেতিয়ার মধ্যে সূত্র হতে পারে সে। সে যাই হোক না কেন, তা জেনে আসল সমস্যার এতটুকু সমাধান আমরা করতে পারবো না। বরং আসল ব্যাপার হচ্ছে এই যে মুক্তটা তার কাছে ছিল এবং ঠিক সেই সময় পুলিশ পিছনে তার। যে কারখানায় সে কাজ করত তার আগে সেখানে পৌঁছে ঝটপট একটা কিছু ভাবতে বসলো বেপ্পো। কয়েক মিনিট মাত্র সময়, এই সময়ের মধ্যে মহামূল্যবান পাথরটাকে কোথাও লুকোতে না পারলে চিরকালের মতন তা হারাতে হবে। একবার দেহ তল্লাশ করলেই পুলিশের হাতে চলে যাবে কষ্টে পাওয়া এই জিনিসটা। 6টা নেপোলিয়নের মূর্তি সে দেখলো তখন শুকোচ্ছিল, একটা তখনও শক্ত হয়ে যায়নি। চকিতে কুশলী কারিগর বেপ্পো একটা মূর্তির ভিজে প্লাস্টারের মধ্যে ছোট্ট একটা ফুটো করে মুক্তটাকে চালান করে দিল ভেতরে। হাতের 2-1 টানেই গর্ত বুঝে গেল, আর 5টা থেকে কোনো পার্থক্যই রইল না সেই পার্টিকুলার মূর্তিটার। এত অল্প সময় এমন চমৎকার লুকোনোর জায়গা বার করার জন্য তার তারিফ আমি করি। মূর্তি ভেঙে মুক্ত বের করার কল্পনা কারোর মাথাতে আসবে না, কিন্তু বিচারে 1 বছরের জেল হয়ে গেল বেপ্পোর। ইতিমধ্যে লন্ডনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল সেই 6টা মূর্তি। ঠিক কোনটার মধ্যে যে মুক্তটা আছে তা নিজে সে জানত না। প্রত্যেকটা মূর্তি ভেঙে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। ঝাঁকানি দিলেও বোঝা সম্ভব নয়, কেননা ভিজে প্লাস্টারের গায়ে মুক্তটা আটকে যাওয়ার সম্ভাবনা ছিল বেশি। প্রকৃতপক্ষে হয়েছেও তাই। যাই হোক, দমে যাওয়ার পাত্র বেপ্পো নয়। অধ্যাবসায় আর বুদ্ধি দিয়ে শুরু হলো তার তল্লাশি পর্ব।
গিল্ডর অ্যান্ড কোম্পানিতে তার এক খুড়তুতো ভাই কাজ করত। তার মারফত সে জানতে পারলে কোন কোন দোকান মূর্তিগুলো কিনে নিয়ে গেছে। মর্জ হাডসনের দোকানে একটা কাজ জুটে নেওয়া খুব কঠিন হলো না তার পক্ষে। ফলে 3টে মূর্তির হদিস তো বেরিয়েই গেল, কিন্তু মুখ তো পাওয়া গেল না। তারপর কোনো এক ইটালিয়ান কর্মচারীর সাথে যোগ সাজস করে বাকি 3টে মূর্তির ঠিকানাও সে নিল। প্রথমটা ছিল হার্কারের কাছে, সেখানে পিছু নিলে তার কুকাজের সঙ্গী পিয়েত্রো। মুক্ত হারানোর জন্য বেপ্পোকে দায়ী করতেই শুরু হলো বচসা, তারপর হাতাহাতি, সবশেষে বেপ্পোর ছুরিতে পিয়েত্রোর ভবলীলা হলো সাঙ্গ। প্রশ্ন করলাম, আচ্ছা পিয়েত্রো যদি বেপ্পোর কুকাজের সঙ্গী হয় তাহলে তার ফটোগ্রাফ নিয়ে ঘুরবে কেন? হে জেসাস। হ্যাঁ, তৃতীয় ব্যক্তির কাছ থেকে খোঁজ খবর নিয়ে বেপ্পোকে খুঁজে বার করার জন্যই ফটোটা সে রেখেছিল, এছাড়া আর কোনো কারণই নেই। সে যাই হোক, ভেবে চিনতে দেখলাম খুনের পর আর অযথা দেরি না করে চটপটে কাজ ছাড়ার চেষ্টা বেপ্পো করবে। পুলিশ গোপন কথা জেনে ফেলতে পারে এই ভয়ে তাড়াতাড়ি কাজ শেষ করার প্ল্যান করলো সে। পুলিশ কিছু জেনে ওঠার আগেই কাজ শেষ করে যাতে গা ঢাকা দিতে পারে। অবশ্য হার্কারের মূর্তির মধ্যে মুক্তটা পাওয়া গেছে কিনা তা আমি জানতাম না। জিনিসটা মুক্ত কিনা সে বিষয়ে আমি একেবারে নিশ্চিত হতে পারিনি। সে যে মূর্তি চুরমার করছে মূর্তির মধ্যে লুকানো অন্য কিছুর জন্য, সেই বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না। স্ট্যাচুটাকে অতটা বয়ে নিয়ে গিয়ে বাগানের মধ্যে বাতির তলায় চুরমার করেছে দেখেই তা বুঝেছিলাম। বাকি 3টে স্ট্যাচুর মধ্যে হার্কারের স্ট্যাচুটা অন্যতম ছিল বলেই সাহস করে বাজি রাখতে পেরেছিলাম তোমার সাথে। 2টো মূর্তি তখনও বাকি। লন্ডনে যেটা রয়েছে প্রথমেই সেটা চুরমার হবে তা বুঝেই বাড়ির লোকদের আমি আগে থাকতে সাবধান করে দিলাম যাতে আবার খুন খারাপির কন্টিনিউয়েশন না ঘটে। ফলে লিস্টেড পেল পিয়েত্রোর খুনিকে। আমি কিন্তু ততক্ষণে জেনে গেছি যে বার্জিয়ার মুক্তোর পিছনে ধাওয়া শুরু হয়েছে। নিহত লোকটার নাম জানার ফলে 2টো বিচ্ছিন্ন ঘটনার মধ্যে যোগাযোগ পেয়ে গেলাম। বাকি রইল আর একটা স্ট্যাচু। রিডিংয়ের মিস্টার স্যান্ডিফোর্ডের মুক্তো যেখানেই আছে জেনে আনবার ব্যবস্থা করলাম। তোমাদের সামনেই তো তা এসেছে আমার টেবিলে, এবং এই সেই বার্জিয়ার মুক্তো। হোমসের কথা শেষ হলো। নিস্তব্ধ হয়ে বসে রইলাম আমরা 3জন। লেস্ট্রাডের শুকনো মুখে এখন একটা অদ্ভুত জ্যোতি ধরা পড়েছে। সে যে আদ্যপান্ত এই কেসের কিছুই বুঝতে পারেনি তা নতুন করে বলবার নয়। জড়বস্তুর মতন তাকে বসে থাকতে দেখে হোমস একটু হেসে বলল, আহা লেস্ট্রাড, মন খারাপ করো না। তুমি যদি পিয়েত্রোর ব্যাপারে এত খবর না জোগাড় করতে তাহলে এই কেস সলভ করা আরো সময় সাপেক্ষ হতো। তারপর আমার দিকে ফিরে বলল, যাই হোক, ওয়েল মাই ডিয়ার ওয়াটসন, একটু পিছনের টেবিল থেকে আমার বেহালাটা দাও তো, অনেকদিন চর্চা করা হয়নি ঠিক করে। শেষ হলো শার্লক হোমসের কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য 6th নেপোলিয়ন। গল্পটি কেমন লাগলো